আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহিন আছি তোমাদের সাথে। আজ আমরা সমাধান করব হচ্ছে নবম দশম শ্রেণীর অনুশীলনী ২.১ সেট ও ফাংশন। দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের ২.১ অনুশীলনীটি আমরা আজকে সমাধান করব। এই সেট ও ফাংশন এই অনুশীলনীটা সমাধান করতে হলে ফার্স্টে যে টপিকগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। ফার্স্ট অফ অল সেট কাকে বলে, সেট কি জিনিস এটা চেনা লাগবে। তারপর সেটের উপাদানগুলো চেনা লাগবে। সেট প্রকাশের পদ্ধতি দুটো সম্পর্কে ভালোভাবে আইডিয়া রাখতে হবে। তারপর সসীম সেট কি, অসীম সেট কি, ফাঁকা সেট কি, উপসেট কি, প্রকৃত উপসেট কি, সেটের সমতা কি, সেটের অন্তর কি, সার্বিক সেট কাকে বলে, পূরক সেট কি, সংযোগ সেট, ছেদ সেট, নিশ্চেদ সেট, শক্তি সেট, ক্রমজোট ও কার্তেশীয় গুণজ সেট, সর্বোপরি ব্যঞ্চিত্র। এই টপিকগুলো সম্পর্কে আমাদেরকে ভালো আইডিয়া রাখতে হবে। অন্যথায় এই অনুশীলনীটিকে আমরা ভালোভাবে রপ্ত করতে পারব না। তাই এই অনুশীলনীটিকে ভালোভাবে বুঝতে হলে এই 18টা টপিক সম্পর্কে আমাদেরকে আগে থেকে আইডিয়া রাখতে হবে। চলো শুরু করা যাক। সেট আমরা প্রথমে আসি। এই সেট জিনিসটা কি মূলত আমরা বলে থাকি, বইয়ের মধ্যে হুবহু লেখা আছে, আমি বই থেকে কোট করতেছি, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ওখান থেকে একবার নিচে নিচে পড়ো। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। আচ্ছা কেমন, আমরা একটা উদাহরণে আসি দেখি। সেট আমরা বাস্তব জীবনে সেট শব্দটা কোথায় কোথায় ব্যবহার করি, যেমন সোফা সেট, ডিনার সেট, যেমন নবম দশম শ্রেণীর বইয়ের সেট। ফর এক্সাম্পল আমরা নিলাম নবম ও দশম শ্রেণীর বইয়ের সেট। এই সেটের নাম দিলাম আমরা এই সেটটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম। আমাদের নবম দশম শ্রেণীর যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে কি কি আছে, বাংলা আছে, ইংরেজি আছে, আমরা সবগুলো পূর্ণ না লিখে তাদের ফার্স্ট লেটারটা লিখতেছি। ফর এক্সাম্পল বাংলার বি, ইংলিশের ই, তারপর আছে হচ্ছে আমাদের কি ম্যাথ আছে। আমরা এই তিনটাই নিলাম, এই তিনটা সাবজেক্টকে নিলাম, নবম ও দশম শ্রেণীর এই তিনটা সাবজেক্টকে নিলাম। এই তিনটা সাবজেক্টকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি। এটা একটা সেটের উদাহরণ, এটা একটা সেটের উদাহরণ। কারণ এখানে বাস্তব জীবনের আমরা কিছু বস্তুকে কি করছি, সংগ্রহ করে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করছি। হ্যাঁ, এটা একটা সেট। আমরা কারণ পাইছি বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশকে কি বলে, সেট বলে। আচ্ছা, তাহলে সেট জিনিসটা কি চিনলাম আমরা। সেটের মধ্যে আমরা বাস্তব বা চিন্তা জগতের কিছু কি পাবো, উপাদান পাবো, সংগ্রহ পাবো, এবং সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে রাখা হবে। এটা একটা সেট। আচ্ছা, আমরা আরেকটু রিয়েল লাইফে যে দেখি আর কি কি সেট হতে পারে। শুধু কি ডিনার সেট, ওই সোফা সেট, বইয়ের সেট, এর বাইরে কি সেট হইতে পারে না? হতে পারে। স্বাভাবিক সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, আর কি কি সেট হতে পারে, অনেক রকমের। এটা বলে শেষ করা যাবে না, আনলিমিটেড। বলতে গেলে আনলিমিটেড সেটের সেটের কি আছে, প্রকারভেদ আছে। ঠিক আছে, না সরি, প্রকারভেদ বললে ভুল হবে, প্রকারভেদ না, মানে উদাহরণ, সেটের অনেক রকম উদাহরণ দেওয়া সম্ভব। আচ্ছা আসি তাই, এরপর আসে হচ্ছে সেটের উপাদান, এলিমেন্ট অফ সেট। এলিমেন্ট অফ সেট, সেটের উপাদান কাকে বলে। এই যে আমরা একটা সেটের কথা বললাম, নবম দশম শ্রেণীর বইয়ের সেট। এখানে আমরা বাংলা বই পেলাম, ইংরেজি, তারপর ম্যাথ, তিনটা বই পেলাম না। এই তিনটা হচ্ছে এ সেটের উপাদান, এই তিনটা হচ্ছে এ সেটের কি উপাদান। যেমন বাংলা, এটা এ সেটের উপাদান, ইংরেজি এটা এ সেটের উপাদান, এম ম্যাথ এটাও কিসের উপাদান, এ সেটেরই উপাদান। পড়া হয়ে থাকে বি এলিমেন্ট অফ এ, অর্থাৎ এই বাংলা হচ্ছে এ সেটের উপাদান। পড়া কি পড়া হয়, বি এলিমেন্ট অফ এ, এর মানে কি, বি এ সেটের উপাদান, বি এ সেটের উপাদান। আবার এভাবেও পড়া হয়
বি বিলংস টু, বি বিলংস টু এ, বি বিলংস টু এ। আমি উঠেও লিখতেছি, এটা বইয়ের মধ্যে হুবহু লেখা আছে, তোমাদের বইয়ের মধ্যে বি বিলংস টু এ, এভাবেও পড়া হয়। তাহলে আমরা কিভাবে পড়তে পারি? দুইভাবে পড়তে পারি। এক হচ্ছে বি এলিমেন্ট অফ এ, আর অপরটা হচ্ছে বি বিলংস টু এ। ওকে, আচ্ছা, একটু খেয়াল করে দেখে তো, এখানে বাংলা আছে, ইংরেজি আছে, ম্যাথ আছে, এখানে কি হিস্টোরি বা ইতিহাস আছে? ইতিহাস বইটা কি এখানে আছে? কিংবা আইসিটি আছে? নাই, আইসিটি নাই, ইতিহাস নাই। আচ্ছা, আমরা হিস্টোরি আরেকটা কি নিলাম, সাবজেক্ট নিলাম হিস্টোরি, এইচ দিলাম, এইচ দ্বারা প্রকাশ করলাম। ওকে, এখন এই হিস্টোরি সাবজেক্টটা তো এই সেটের মধ্যে নাই, এটাকে কিভাবে প্রকাশ করা হবে? এটা কিভাবে প্রকাশ করা হয় দেখো, হিস্টোরি ইজ নট এলিমেন্ট অফ অফ এ, অর্থাৎ এইচ এটা এ সেটের উপাদান নয়, এইচ এ সেটের উপাদান নয়। আবার বইয়ের মধ্যে লিখে আছে, হুবহু কোট করতেছি, এটাকে অন্যভাবেও পড়া যায়, অন্যভাবেও পড়া যায়, পড়া হয়ে থাকে এইচ ডাজন্ট বিলংস টু, বিলং টু এ, অর্থাৎ এইচ অ্যাসেটের কি নয়, উপাদান নয়, এইচ অ্যাসেটের উপাদান নয়, এইচ অ্যাসেটের উপাদান। তাহলে আমরা কি চিনলাম সেটের উপাদান কোনগুলো? অর্থাৎ একটা সেটের মধ্যে যতগুলো সদস্য থাকে, যতগুলো সদস্য থাকে তাদেরকে বলা হয় ওই সেটের উপাদান। আমি সংজ্ঞাটা আরেকবার ক্লিয়ার করতেছি, স্ক্রিনে বেশি আসবে, তোমরা একটু এখান থেকে পড়ো। সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়, সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। তাহলে সেটের উপাদান কি আমরা চিনলাম? ওকে, আসো 3 নম্বর পয়েন্ট, সেট প্রকাশের পদ্ধতি। কি সম্পর্কে জানবো আমরা? সেট প্রকাশের পদ্ধতি। সেট দুটো পদ্ধতিতে প্রকাশিত হয়। সেট কয়টি পদ্ধতিতে প্রকাশিত হয়? দুটো পদ্ধতিতে প্রকাশিত হয়। এক হচ্ছে তালিকা পদ্ধতি, আর দুই হচ্ছে গঠন পদ্ধতি। সেট কয়টি পদ্ধতিতে প্রকাশিত হয়? দুটো পদ্ধতিতে। এক হচ্ছে সেটের তালিকা পদ্ধতি, আর অপরটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি জিনিসটা কি, গঠন পদ্ধতি জিনিসটা কি, এটা একটু জানতে হবে না? হ্যাঁ, চলো। সেটের তালিকা পদ্ধতি, সেটের তালিকা পদ্ধতি আমি হুবহু বই থেকে কোট করতেছি, স্ক্রিনের মধ্যে আসবে, ওইখান থেকে তোমরা একটু দেখে নাও, এবং ওইটার এক্সপ্লেনেশন আমরা পরে যাব। মূলত সেটের তালিকা পদ্ধতিতে সেট যেভাবে প্রকাশিত হয়, এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী এর মধ্যে আবদ্ধ করা হয়, এবং একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয়। তাহলে কি হইল, সেটের তালিকা পদ্ধতিতে কি হবে, সেটের সকল উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে, আমি আবারই বলতেছি, সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ থাকবে। ফর এক্সাম্পল, আমরা একটা এই সেট দেখলাম, এই সেটের মধ্যে বাংলা, ইংলিশ, ম্যাথ, এই সাবজেক্টগুলো সুনির্দিষ্টভাবে কি আছে, উল্লেখ আছে, উপাদানগুলো সুনির্দিষ্টভাবে কি আছে, উল্লেখ আছে, এবং একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি আছে, আবদ্ধ আছে, একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কি আছে, আবদ্ধ আছে। তাহলে এটা কি পদ্ধতি বলবো আমরা? এটাকে বলবো সেটের তালিকা পদ্ধতি। কি পদ্ধতি বলবো? সেটের তালিকা পদ্ধতি। আচ্ছা, এটা যদি সেটের তালিকা পদ্ধতি হয়, তাহলে গঠন পদ্ধতি কোনটা? চল দেখে নেওয়া যাক সেটের গঠন পদ্ধতি কোনটা। আমি সেটের গঠন পদ্ধতির কয়েকটা শর্ত শর্ত সম্বলিত একটা সংজ্ঞা তোমাদেরকে বলতেছি, এটা বইয়ের মধ্যে আছে, আমি বই থেকে হুবহু কোট করতেছি, একটু স্ক্রিনের দিকে তাকাও। সেট গঠন পদ্ধতি যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে, তাকে সেটের গঠন পদ্ধতি বলে। হয়তো এভাবে হুবহু এভাবে লেখা নেই তোমাদের বইয়ের মধ্যে, তবে যতটুকু লেখা আছে বইয়ের মধ্যে, এখানে আমার বলা প্রত্যেকটা শর্ত কিন্তু এখানে ফিল আপ হবে, এতটুকু বিশ্বাস রাখো। ওকে, তাহলে কি হবে, এই পদ্ধতিতে সেটের গঠন পদ্ধতিতে সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না,
কি পাইলাম? ফার্স্ট শর্ত কি পাইলাম? সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। দ্বিতীয় দ্বিতীয় যে শর্তটা পাইলাম, উপাদান নির্ধারণের জন্য ধর্মের উল্লেখ থাকে। উপাদান নির্ধারণের জন্য ধর্মের কি থাকে? উল্লেখ থাকে। ফর এক্সাম্পল, একটা গঠন পদ্ধতিতে আমি সেট লিখতেছি। ফার্স্টে মাথার উপর দিয়ে যাবে। কোনো বোঝার দরকার নাই। বোঝার জন্য তো আমি আছি, তাই না? আসো, লিখতেছি আমি একটা সেট গঠন পদ্ধতি। এ একটা সেট, একটা সেকেন্ড ব্র্যাকেট, এক্স সার্চ দ্যাট এক্স, ইয়েস, মাথার উপর দিয়ে যাচ্ছে। কি সার্চ দ্যাট বললাম? এটাকে যেনও বলে অনেকে, অনেকে বলে সার্চ দ্যাট, বাংলা আর ইংরেজি। কোনো এখানে কি নয়, মানে আহামরি কিছু নেই। হয়তো কেউ কেউ বাংলায় পড়ে, আর কেউ কেউ পড়ে ইংরেজিতে পড়ে, কেউ কেউ পড়ে সার্চ দ্যাট, আর কেউ কেউ বলে যেন। দুটোই একই, দুটো একই, ফেস লাগানোর কোনো দরকার নেই। এস সার্চ দ্যাট এস, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা। আমি বই থেকে নিলাম এটা, এই উদাহরণটা। এটা একটা সেট গঠন পদ্ধতি। আচ্ছা, আমরা সেট গঠন পদ্ধতির যে সংজ্ঞাটা পড়লাম, বললাম যে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না, এক। দ্বিতীয়ত হচ্ছে উপাদানগুলো নির্ধারণের জন্য ধর্মের উল্লেখ থাকবে। উপাদানগুলো নির্ধারণের জন্য কি উল্লেখ থাকবে? ধর্মের উল্লেখ থাকবে। আসো তো, এগুলোকে এখানে ফিল আপ করছি। আচ্ছা, দেখো এখানে কি সুনির্দিষ্টভাবে উপাদানগুলো উল্লেখ আছে? ফার্স্টে দেখো, নাই। তার মানে একটা শর্ত ফিল আপ। সেকেন্ড শর্তে আসো, এখানে উপাদানগুলো নির্ধারণের জন্য কোনো নির্দিষ্ট ধর্মের কি উল্লেখ আছে? ইয়েস, আছে। এই দেখো, স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতেছে এস যেন এস, এস হচ্ছে স্বাভাবিক বিজোড় সংখ্যা। আচ্ছা, আমরা কি স্বাভাবিক বিজোড় সংখ্যা চিনি? আচ্ছা, দেখো তো, 1, 3, 5, 7, 9, 11 এটসেট্রা, এগুলো কি? এগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা না? ইয়েস। তাহলে এই সবগুলো হবে এই সেটেরই উপাদান। এই সেটের এ সেটের উপাদান কি হবে? এগুলো। এ সেটের উপাদান কি হবে? 1, 3, 5, 7, 9, 11, 13 যতগুলো আছে স্বাভাবিক বিজোড় সংখ্যা এটসেট্রা। ঠিক আছে? হবে। আচ্ছা, আসো, এতটুকু বুঝলাম সেট গঠনের পদ্ধতি, সরি সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি পেলাম আমরা দুটো, এক হচ্ছে তালিকা পদ্ধতি, আর অপরটা হচ্ছে গঠন পদ্ধতি। আবার একটু রিপিট করতেছি। সেটের তালিকা পদ্ধতিতে মূলত উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে এবং উপাদানগুলো সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। আর সেট গঠন পদ্ধতির ক্ষেত্রে তা হবে না। উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে না এবং উপাদানগুলো নির্ধারণের জন্য সুনির্দিষ্ট ধর্মের উল্লেখ থাকবে। এতটুকু 3 নাম্বার যদি বুঝো। এবার আসি 4 নম্বরে আসো, সসীম সেট। কি সেট? সসীম সেট। কি সেট? সসীম সেট। আচ্ছা, সসীম, এটার ইংরেজি হচ্ছে ফাইনাইট। কি? ফাইনাইট। সসীম অর্থাৎ নির্দিষ্ট, কি নয়? অসীম নয়, অসীম নয়। আচ্ছা, কোন সেটের উপাদান সংখ্যা যদি সুনির্দিষ্ট হয়, গোনা যায়, নির্দিষ্ট হয়, তবে আমরা তাকে বলবো সসীম সেট। আমি হুবহু বই থেকে একবার কোট করতেছি, স্ক্রিনে আসবে, একটু দেখে। যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। সসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আচ্ছা, একটু উদাহরণ নিয়ে যাই তো আমরা। এই দেখো তো, এ একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে এ কমা বি কমা সি। আবার বি অপর আরেকটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1, 2, 3, ডট 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 ডট। আচ্ছা, এখানে এ সেটের উপাদান কয়টি? একটা, দুটো, তিনটে। এ সেটের উপাদান হচ্ছে তিনটে। অপরদিকে খেয়াল করো তো, বি সেটের উপাদানকে আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো? বলতে পারবে কেউ এই বি সেটের উপাদান কয়টি আছে? 1, 2, 3,
কতটি যাবে? স্বাভাবিক সংখ্যার কি লিমিট আছে? নাই। তাহলে এই বি সেটটার উপাদান সংখ্যা কত হবে? আমরা তা জানি। তাহলে যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারবো, সেটাই হচ্ছে সসীম সেট। অপরদিকে অপরদিকে খেয়াল করো, যে সেটের উপাদান সংখ্যা আমরা গণনা করে নির্ধারণ করতে পারতেছি না, দ্যাটস কল অসীম সেট। কি বলে জানি? অসীম সেট, ইনফাইনাইট সেট, ইনফাইনাইট সেট। আচ্ছা, অসীম সেট, তাহলে এটাও জেনে ফেললাম আমরা অসীম সেট কাকে বলে। সসীম সেট হলো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করে যাবে, সেটা সসীম সেট। আর অপরদিকে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যাবে না, সেটা হলো অসীম সেট। এবার আসি ফাঁকা সেট। 6 নাম্বার, ফাঁকা সেট। আচ্ছা, ফাঁকা সেট জিনিসটা কি? ফাঁকা সেট জিনিসটা হচ্ছে এ সেটের মধ্যে কি আছে? উপাদান আছে, একটা, দুটো, তিনটে। বি সেটের মধ্যে অসীম উপাদান আছে, বি সেটের মধ্যে অনেকগুলো উপাদান আছে। কিন্তু একটা সেট যদি এমন হয় যে সেটের কোনো উপাদানই নেই, ইয়েস, এরকম সেটগুলোকে আমরা বলবো ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদানই নেই। আমি বই থেকে হুবহু কোট করতেছি, স্ক্রিনে আসবে, সংজ্ঞাটা একটু দেখে নাও। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। ফাঁকা সেট কাকে বলে? ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। আচ্ছা, এই ফাঁকা সেটকে প্রকাশ করার জন্য আমরা দুটো সাইন ইউজ করে থাকি। একটা হচ্ছে এরকম, আর অপরটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কোনো এলিমেন্ট থাকবে না। কোনো কি থাকবে না? এলিমেন্ট থাকবে না। তাহলে সেট, আমরা ফাঁকা সেটকে কইভাবে প্রকাশ করতে পারি? 1 অ্যান্ড 2, দুইভাবে প্রকাশ করতে পারি। বাট রিমেম্বার দ্যাট, কেউ যদি সে ফাঁকা সেট এটা ইউজ করার পর তার বাহিরে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, তা কিন্তু আর হবে না। তা কিন্তু আর হবে না। আমরা কিন্তু বেশ স্টুডেন্টরা এই ভুলটাই করি। ফার্স্টে ফাঁকা সেট দিই, তারপর তার দুপাশে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগিয়ে দিই। তা কিন্তু করা যাবে না। হয় এইটা, না হয় এটা, কোনো একটা ইউজ করব, দুটো একসাথে ইউজ করা যাবে না। ওকে, ফাঁকা সেট চিনলাম, যে সেটের কোনো উপাদান নেই, যে সেটের কোনো উপাদান নেই। ফর এক্সাম্পল, আমি বললাম তোমাকে, আমি বললাম এই 14, 15, 16, সরি 16, 14, 15, 16, এই তিনটি সংখ্যার এই তিনটি সংখ্যার মধ্যে থেকে এমন একটি সেট তুমি বানাও, যে সেটটি হবে মূলত মৌলিক সংখ্যার সেট। এমন একটি সেট তুমি বানাও যে সেটটার উপাদান থাকবে হচ্ছে 14 থেকে 14 এর বড় বা 14 এর সমান, এবং 16 অপেক্ষা ছোট কিংবা 16 এর সমান। এতটুকু অংশ থেকে তুমি একটা সেট বানাও যেখানে এই সংখ্যাগুলো হবে মৌলিক সংখ্যা। আচ্ছা দেখো তো, এই 14 এটা কি মৌলিক সংখ্যা? না। কেন না? কারণ আমরা মৌলিক সংখ্যার সংখ্যায় কি পড়েছিলাম? মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যার 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক থাকে না, অন্য কোনো গুণনীয়ক থাকে না, তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু এই 14 কে তো 2 দ্বারা ভাগ যায়। এই 14 কে তো অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে 1 এবং ওই সংখ্যা ব্যতীত। তাহলে এটা কি মৌলিক সংখ্যা হইল? ঠিক তেমনিভাবে দেখো, 15 3 দ্বারা ভাগ যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। 16 7 দ্বারা ভাগ যায়, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে কি হইল? এই 14 থেকে বড় কিংবা 14 এর সমান, এবং 16 থেকে ছোট কিংবা 16 এর সমান, এর মাঝখানে এই রেঞ্জের মধ্যে কি নাই? মৌলিক সংখ্যা নাই। এই 14 অপেক্ষা বড় কিংবা 14 এর সমান x is less than 16 অপেক্ষা ছোট কিংবা 16 এর সমান, এই রেঞ্জের মধ্যে কি নাই? কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে এখান থেকে আমি কোনো সেট গঠন করলে সেই সেটটা হবে হচ্ছে ফাঁকা সেট। হয় এটা ইউজ করব, না হয় এটা ইউজ করব, কোনো একটা। তাহলে এই সেটটা কি হবে? ফাঁকা সেট। এই সেটের কোনো উপাদানই নাই। ওকে, আসি, যদি ফাঁকা সেট বুঝে থাকি আমরা, উপসেটে আসি। উপসেট কিংবা সাবসেট। এখন উপসেট জিনিসটা কি? এই উপসেট জিনিসটা কি? আমি বইটাকে হুবহু কোট করতেছি। উপসেট জিনিসটা কি, মূলত কাকে বলে?
কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। কি বললাম যে কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। আচ্ছা, আমরা একটা সেট নিই, এ সেটটাই নিলাম। ফার্স্ট আমরা যে সেটটা ইউজ করছিলাম ওই সেটটা নিলাম। আচ্ছা, আমি একটা বড় একটা মিস্টেক করে ফেলছি, খুব বড় একটা মিস্টেক করে ফেলছি, খুব বড় একটা কি করে ফেলছি, মিস্টেক করে ফেলছি। এই এই সেটটা আমরা দিলাম না, মনে রাখবা অ্যাসিডকে সেট যেগুলো দ্বারা প্রকাশ করা হয় এগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, আর সেটের এলিমেন্টগুলো অলওয়েজ স্মল লেটার হয়। কি লেটার? যেমন বিটা এই ক্যাপিটাল না হয়ে বিটা হবে এরকম, ইটা ক্যাপিটাল না হয়ে এটা হবে এরকম, ম্যাথের এমটা ক্যাপিটাল না হয়ে এটা হবে এরকম। কেন? কারণ উপাদানগুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয় না, স্মল লেটার দ্বারা প্রকাশ করা লাগে। অপরদিকে এই দেখো এ সেট, বি সেট যখন আমরা বলতেছি এগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দ্বারা আমরা কি করব, প্রকাশ করব। ওকে, আসি আমরা তাইলে কি করতে যাচ্ছিলাম আমরা, হ্যাঁ, উপসেট নির্ণয় করতে যাচ্ছিলাম। উপসেট জিনিসটা কি সেটা বোঝাতে চাচ্ছিলাম। আচ্ছা, আমরা এই সেটটাকে নিলাম, আমরা এই সেটটাকে এখানে আনতেছি, এ ইজ ইকুয়াল টু এ কমা বি কমা এম। এই সেটটা আমাদের ছিল না। আচ্ছা, এই সেট থেকে কতগুলো সেট গঠন করা যায় একটু দেখি। এই সেট থেকে আমরা আলাদা আলাদা একটা অপরটার সাথে মিল হবে না এরকম কতটা সেট করতে পারি। প্রথমে একটা নিই, এ একটা সেট, তারপর বি একটা সেট, তারপর এম একটা সেট, আবার দুটো নিই, এ বি, এ কমা বি একটা সেট, তারপর এ আর এম নিই, এ আর এম, এ কমা এম একটা সেট, তারপর বি এম, বি এম, বি কমা এম, তারপর তিনটাই, এ কমা বি কমা এম। মনে রাখবা সকল সেটের জন্য উপসেট হচ্ছে ফাঁকা সেট হচ্ছে একটি উপসেট। সকল সেটের জন্য ফাঁকা সেট হচ্ছে একটি উপসেট। এই যে কতটা পেলাম দেখি, 1 2 3 4 5 6 7 8, আটটা কি পাইলাম, আলাদা আলাদা সেট পাইলাম, যে সেটগুলো একটা অপরটার সাথে কি নেই, কোনো মিল নেই। এই যে এই সবগুলো সেট কোথা থেকে গঠন করলাম, এই একটা সেট থেকে গঠন করলাম। আমরা একটু ব্যাকে ফিরে যাই, আমরা উপসেটের সংজ্ঞা কি বলছিলাম, উপসেটের সংজ্ঞায় বলছিলাম কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। তাইলে এই সেট থেকে আমরা যতগুলো সেট গঠন করলাম এই প্রত্যেকটি সেট এই সেটের কি, উপসেট। এই সেটের কি, উপসেট। উল্লেখ্য এই উপসেটকে প্রকাশ করার জন্য একটি সাইন আছে, উপসেটকে প্রকাশ করা হয় হচ্ছে এই সাইন দ্বারা, উপসেটকে এই সাইন দ্বারা প্রকাশ করা হয়। তাইলে এখানে একটা সেট আমরা নিলাম, ফর এক্সাম্পল এ কমা বি, এই সেটটার আমি নাম দিলাম হচ্ছে পি। তাহলে তুমি বলতে পারবা পি সাবসেট অফ এ, কিংবা বলতে পারবা এ পি এ সেটের উপসেট, পি এ সেটের উপসেট। ইংলিশে পড়া হয় পি সাবসেট অফ এ, পি সাবসেট অফ এ। বুঝলাম? তার মানে পি এ এর উপসেট, পি এ এর উপসেট, পি এ এর কি, উপসেট। এবার আসি, একটু পরে আসি, আমরা একটু পরে আসি প্রকৃত উপসেট। আমরা যদি উপসেট বুঝে থাকি, আসো প্রকৃত উপসেট সম্পর্কে জানি। প্রকৃত উপসেট, এখন আমি বই থেকে হুবহু কোট করতেছি, তোমরা স্ক্রিনে একটু দেখো। প্রকৃত উপসেট কাকে বলে, প্রকৃত উপসেট কাকে, কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা
প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। আরেকবার করতেছি, স্ক্রিনে তোমরা একটু খেয়াল করো। কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটগুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম এদেরকে প্রকৃত উপসেট বলে। আচ্ছা দেখো, আমরা এই সেটটা থেকে অনেকগুলো উপসেট কি করলাম, 8টা উপসেট বের করলাম। এই 8টা উপসেটের মধ্যে এটার উপাদান সংখ্যা আর এদের উপাদান সংখ্যার সাথে সমান হচ্ছে এমন কোনো কি উপসেট আছে? ইয়েস, আছে। এই দেখো, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, অপরদিকে এই উপসেটটার উপাদান সংখ্যা 3টি। এই একটা সেট ব্যতীত আর প্রত্যেকটাই হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। কেন কেন এ সেটের প্রকৃত উপসেট? কারণ এ সেটের উপাদান সংখ্যা হচ্ছে 3টি, আর অপরদিকে অন্য উপসেটগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এদের উপাদান সংখ্যা 3 অপেক্ষা কম। 3 অপেক্ষা কম। তাই যেহেতু এই উপসেটগুলোর উপাদান সংখ্যা এ সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, তাই সকলেই হচ্ছে এ সেটের প্রকৃত উপসেট। এ সেটের প্রকৃত উপসেট। কিন্তু এদিকে খেয়াল করো, এই একটা উপসেট যে সেটের উপাদান সংখ্যা 3টা, যেটা এ সেটের উপাদান সংখ্যার সমান, তাই এটা কি নয়? প্রকৃত উপসেট নয়। সিদ্ধান্ত নেন। ফাইন। এখন প্রকৃত উপসেটকে প্রকাশ করার জন্য একটা প্রতীক আছে। প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় হচ্ছে এই প্রতীক দ্বারা। এই প্রতীকটা দ্বারা প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয়। এখন সাবসেট অর্থাৎ উপসেটের দিকে খেয়াল করো, আর প্রকৃত উপসেটের প্রতীকের দিকে একটু, প্রকাশের প্রতীকের দিকে একটু খেয়াল করো। দুটোর মধ্যে পার্থক্য কি? একটার নিচে একটা আন্ডারলাইন আছে আর অপরটার নিচে একটা আন্ডারলাইন নাই। তাহলে একটা আন্ডারলাইন থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে উপসেটের, আর যেটা আন্ডারলাইন না থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে প্রকৃত উপসেট। ওকে, ওকে বুঝলাম। আচ্ছা, যদি প্রকৃত উপসেটও যদি আমরা বুঝে থাকি, তাহলে এরপরে আসি সেটের সমতা। সেটের কি সমতা? সেটের সমতা আমি হুবহু বই থেকে কোট করতেছি, তোমরা একটু স্ক্রিনে দেখে নাও। সেটের সমতা জিনিসটা কি? ইংলিশে বলা হয় হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ সেট। ইকুইভ্যালেন্ট সেট, সেটের সমতা। দুটো সেটের উপাদান একই হলে সেই দুটোকে সমান বলা হয়। সেই দুটোকে কি বলা হয়? সমান বলা হয়। কি একই হওয়া লাগবে? উপাদান একই হওয়া লাগবে। ফর এক্সাম্পল দেখো, এ একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে এ কমা বি কমা সি। আবার বি একটা সেট, যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে এ কমা বি কমা সি। তাহলে আমি বলতে পারবো সুতরাং এ ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ এ সেট আর বি সেট সমান। আবার আবার একটু খেয়াল করো, আবার সি আরেক সেট আমি নিলাম, যে সেটে আমি উপাদান নিলাম এ কমা বি কমা বি কমা বি কমা সি কমা সি। আচ্ছা, এখন কি আমি এ ইজ ইকুয়াল টু সি কিংবা বি ইজ ইকুয়াল টু সি বলতে পারবো? দেখো, এই এ সেটের মধ্যে এ বি সি একটা একটা আছে, কিন্তু সি সেটের মধ্যে এ আছে একটা, বি আছে 3টে, সি আছে 2টো। এখন কি বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। কেন বলা যাচ্ছে একটু দেখো। সেটের ক্ষেত্রে একই লেটারের একই উপাদানের পুনরাবৃত্তি হলে, একই উপাদানের কি হলে? পুনরাবৃত্তি হলে সেটের মানের কোনো পরিবর্তন হয় না। সেটের মানের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। বলা হয়ে থাকে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। তাইলে এদিক থেকে বুঝলাম সেট একটা উপাদান একাধিকবার থাকলে কিংবা উলটপালট হয়ে গেলে, অর্থাৎ এ এর জায়গায় বি, বি এর জায়গায় সি, সি এর জায়গায় এ, এরকম যদি হয়ে যায়ও, তাহলে সেটগুলোর সমান হবে। তাহলে এখান থেকে বলা যায় এ ইজ ইকুয়াল টু বি, বি ইজ ইকুয়াল টু সি, কিংবা এ সমান বি সমান সি বলা যায়। বুঝলাম? আচ্ছা, যদি সেটের সমতা বুঝে থাকি, এর পরের টপিকটাতে আসি। পরের টপিকটা কি? সেটের সমতা আমাদের গেল। পরের টপিকটা হচ্ছে সেটের অন্তর। কি? সেটের অন্তর। এখন এই সেটের অন্তর জিনিসটা কি বোঝা লাগবে? আচ্ছা, সেটের অন্তর মূলত
আমরা কি করতাম? আমরা ছোটবেলায় নার্সারিতে ক্লাস 1 এ আমরা যোগ বিয়োগ করছি না? আমরা এখানে কি করতাম? দেখো, একটা রাশি 10, এটা থেকে বাদ দিতাম হচ্ছে 5। কি বাদ দিতাম? 5 বাদ দিলে কত থাকে? 5 থাকে, 5 থাকে। এই কাজটা করতাম না? ইয়েস, সেটের অন্তরের মধ্যে এই কাজটাই করব, বিয়োগের কাজটাই করব। কিন্তু এই বিয়োগ চিহ্নটাকে, মাইনাস চিহ্নটাকে এখানে এই সেট ও ফাংশনের অধ্যায়ে আমরা কেউ কিন্তু বিয়োগ চিহ্ন কিংবা মাইনাস চিহ্ন বলবো না। বলবো এটা হচ্ছে বাদ। এটা কি? বাদ। এখন এটাকে দুইভাবে প্রকাশ করা হয়। এই সেট ও ফাংশনের মধ্যে এই বাদ চিহ্নটাকে দুইভাবে প্রকাশ করা হয়। এক হচ্ছে এ বাদ বি, এভাবেও প্রকাশ করা হয়। আবার এ বাদ বি এভাবেও প্রকাশ করা হয়। ঠিক আছে? পড়া হয় এ বাদ বি, কেউ কিন্তু পড়বো না আবার এ মাইনাস বি কিংবা এ বিয়োগ বি, কেউ পড়বা না। এ ভুল কেউ কইরো না। আচ্ছা আসো, এখন এ বাদ বি এটা কিভাবে করা লাগে একটা উদাহরণ আছে। ফর এক্সাম্পল, আমাদের এ সেটটা আমরা নিলাম, আরেকটা বি সেট নিই, আরেকটা বি সেট নিলাম পাশেই নিই। বি সেট সমান কি? বি সেট সমান আমরা নিলাম, আচ্ছা এই পাশে নিই, এদিকে বাদ দিই, এদিকে জায়গা খালি আছে, এই পাশে আসো। এ সমান আমরা কতগুলো উপাদান নিলাম হচ্ছে এ কমা বি কমা সি। আবার বি আরেকটা সেট নিলাম, যে সেটের উপাদান সংখ্যা এ কমা বি কমা সি কমা ডি। এখন আমরা বের করতে চাই এ বাদ বি, বের করতে চাই, তাই এ এর উপাদানগুলো বসাবো, এ কমা বি কমা সি বসাবো, এই বাদ চিহ্নটা এখানে বসাই দেবো। আবার বি সমান কি দেওয়া আছে সেটাও লিখবো, এ কমা বি কমা সি কমা ডি। এখন এই উপাদানটা এখানে আছে, এই উপাদানটা এখানে আছে, এই উপাদানটা এখানে আছে, তাহলে কোনটা বাকি থাকলো? ডি। থাকলে এ বাদ বি সমান আমরা পাবো হচ্ছে অনলি ডি। যদি কিছু না থাকে, যদি কিছু না পাইতাম, যদি কিছু না পাইতাম, তাহলে দিতাম হচ্ছে ফাঁকা এটা, অথবা অথবা দিতাম হচ্ছে এটা। যেহেতু ডি পাইছি তাহলে এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তাহলে বুঝলাম সেটের অন্তর জিনিসটা কি। সেটের অন্তর জিনিসটা কি বুঝলাম। যদি সেটের অন্তর আমরা বুঝে থাকি, যদি সেটের অন্তর আমরা বুঝে থাকি, আমরা একটু সার্বিক সেটে আসি। সার্বিক সেট আরেকটা নতুন পেজ নিই। সার্বিক সেট, সার্বিক সেট, সার্বিক সেট একে বলা হয় ইংরেজিতে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট। আমি হুবহু বই থেকে কোট করতেছি সার্বিক সেট কাকে বলে। স্ক্রিনে আসবে, তোমরা একটু দেখে নাও। আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। আবার বলতেছি, আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। বোঝা গেল না তো? আচ্ছা, এদিকে আসো, আমরা একটা এখানে উপসেট নিয়ে পড়ছিলাম, মনে আছে? একটা সেট ছিল, এই সেট থেকে আমরা অনেকগুলো সেট কি করছি? বের করছি না? 8টা সেট বের করছি। এখন এই 8টা সেট হচ্ছে আমাদের আলোচনা সংশ্লিষ্ট সেট। এই সেটগুলো কিন্তু আবার ওই এ সেটের কি অন্তর্গত, তাই না? তাইলে এই উপসেটগুলোর সাপেক্ষে আমরা বলবো এ সেটটাকে সার্বিক সেট, এ সেটটাকে সার্বিক সেট। কেমনে? আমরা আরেকটু খেয়াল করি তো, আমরা সংজ্ঞাটার দিকে আরেকটু খেয়াল করি। আলোচনার সংশ্লিষ্ট, আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের কি হয়? উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বল। তাহলে যেখানে উপসেট নির্ণয় করা শিখলাম আমরা, সেখানে সার্বিক সেট জিনিসটা কি সেখানে না বুঝে কিচ্ছু নেই। ওই যে উপসেট যেগুলো গঠন করলাম না, সেই উপসেটগুলোর সকলগুলো যেটা থেকে গঠন করলাম সেটার সাপেক্ষে, সরি সেটার সাপেক্ষে না, ওই উপসেটগুলোর সাপেক্ষে যেটা থেকে গঠন করলাম সেটা হচ্ছে ওই উপসেটগুলোর সার্বিক সেট। কারণ বলা হয়েছে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়,
তবে ওই নির্দিষ্ট সেট তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট কিংবা ইউনিভার্সাল সেট। এখন ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয় হচ্ছে ইউ দিয়ে। কি দিয়ে? ইউ দিয়ে। কি দিয়ে প্রকাশ করা হয়? ইউ দিয়ে। কেউ আবার এটার সাথে এটার কিংবা ওইটার গোলাই ফেলুন। একটা হচ্ছে উপরে নিচের দিকে আর একটা পাশাপাশি, ঠিক আছে? তো একটার সাথে অপরটা আমরা কেউ কি পারবো না, গোলাই ফেলবো না। আসো সার্বিক সেট যদি বুঝে থাকি, এরপর আসবো হচ্ছে আমরা আরো একটা সেট, আর একটা টপিকে যাই। এরপরে কি আছে? সেটের অন্তর গেল, সার্বিক সেট গেল। এরপরটা হচ্ছে পূরক সেট। এরপরটা কি? পূরক সেট। এখন পূরক সেট জিনিসটাকে দুইভাবে প্রকাশ করা হয়। কইভাবে প্রকাশ করা হয়? দুইভাবে প্রকাশ করা হয়। এক হচ্ছে ফর এক্সাম্পল এ এর পূরক সেট, মানে আমরা এ টু দ্য পাওয়ার সি এভাবে প্রকাশ করে থাকি। আবার কেউ কেউ একে প্রকাশ করে এ প্রাইম দিয়ে। এ প্রাইম। এ প্রাইম মানে হচ্ছে এ এর পূরক সেট, এ টু দ্য পাওয়ার সি মানে হচ্ছে এর পূরক সেট। এখন পূরক সেট কি এই জিনিসটা জানা লাগবে না? এটা বোঝানো একটু কঠিন, ঠিক আছে? এটা বোঝানো একটু কঠিন। কোনটি কেন বললাম? চলো একটু দেখি কিরকম। ফার্স্টে বই লাগাই দিলাম না, ফার্স্টে বই লাগাই দিলাম। আচ্ছা, কমপ্লিমেন্ট অফ অ্যাসেট। কমপ্লিমেন্ট অফ অ্যাসেট কিংবা পূরক সেট। আমরা সার্বিক সেট সম্পর্কে পড়েছি না? পড়ছি। আচ্ছা, যদি সার্বিক সেট ইউ হয়, যদি সার্বিক সেট ইউ হয়, ইউ সার্বিক সেট এবং অ্যাসেটটি ইউ এর উপসেট। এই অ্যাসেটটি যদি সে ইউ এর উপসেট হয়, অ্যাসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে অ্যাসেটের পূরক সেট বলে। বুঝে যায়নি না? আচ্ছা, আমি বই থেকে হুবহু কোট করতেছি, স্ক্রিনে আসবে, একটু দেখ। ইউ সার্বিক সেট এবং অ্যাসেটটি ইউ এর উপসেট অ্যাসেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে অ্যাসেটের পূরক সেট বলে। ফর এক্সাম্পল, এই ইউ সেটটা হচ্ছে এই ইউ সেটটা হচ্ছে 1 2 3 4 5, এগুলো হচ্ছে ইউ সেটের উপাদান। আবার অ্যাসেটের উপাদান সমান হচ্ছে 1 2 3। এখন আমাকে যদি সে টু দ্য পাওয়ার সি কিংবা কিংবা কেউ যদি সে আমাকে বাইর করতে বলে এ প্রাইম, অর্থাৎ এ এর পূরক সেট বাইর করতে বলে, আমি এই ইউ থেকে এ কে বাদ করে দেব, এইটুকুই। তাইলে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিলে আমরা পূরক সেট পেয়ে যাব। যেমন এখান থেকে বাদ দিলে কি হয়? ইউ সেটটা থেকে আমরা এ সেটের উপাদানগুলো বাদ দিই। এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাইলে নাই কোনটা কোনটা? 4 and 5। এই দুটো হচ্ছে এ এর পূরক সেট। বুঝলাম? এর পূরক সেট কি বোঝা গেছে? এই বোঝা গেছে? যদি বোঝা যায়, যদি বোঝা যায় আমরা আসি। তাহলে পূরক সেট চলে গেল। এরপর আসা হচ্ছে সংযোগ সেট। এই সংযোগ সেট জিনিসটা হচ্ছে অনেকটা যোগ করার মতো, অনেকটা যোগ করার মতো। আমি বই থেকে হুবহু কোট করতেছি। সংযোগ সেট কাকে বলে? স্ক্রিনের দিকে তাকাও। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। সংযোগ সেট কাকে বলে? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। আচ্ছা, আমরা দুটো সেট নিই। ফর এক্সাম্পল, এ সেট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1 2 3। আবার বি আর একটা সেট নিলাম, যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 1 2 4 5 6। এখন আগে বলে রাখি, সংযোগ সেটকে প্রকাশের জন্য একটা সাইন আছে। সংযোগকে প্রকাশের জন্য একটা সাইন আছে। এটা হচ্ছে এইরকম, অনেকটা ইউ এর মতো। অনেকটা কিসের মতো? ইউ এর মতো। আবার কেউ সার্বিক সেটকে প্রকাশের ইউ আর সংযোগ সেটের এই সাইনটা গুলাই ফেলল। এটা কিন্তু একটা লেটার, এটা কিন্তু একটা লেটার। অন্যদিকে এটা একটা কিন্তু ফাংশন, ঠিক আছে? এটা অনেকটা যোগ
বিয়োগ, ভাগ, গুণ এর মতো একটা প্রক্রিয়া হচ্ছে কি, এই সংযোগ সেটটা একটা কি, প্রকাশের একটা সাইন, ঠিক আছে। আর ওটা হচ্ছে একটা লেটার। তাহলে এটার সাথে এটা কেউ গোলাই ফেলো না। আচ্ছা, এদিকে তাকাও, এদিকে আসো। আমরা পড়তেছিলাম সংযোগ সেট। একে ইংলিশে বলা হয় হচ্ছে ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট। এই দুটোকে যদি আমরা সংযোগ করতে চাই, তাহলে এ সংযোগ বি। অনেকে পড়ে এ সংযোগ বি, অনেকে পড়ে এ ইউনিয়ন অফ বি। এ ইউনিয়ন অফ বি, দুটো একই কথা। কেউ কেউ বাংলায় পড়ে আর কেউ কেউ ইংলিশে পড়ে, এইটুকু হচ্ছে ডিফারেন্স। আসো তাইলে, তাহলে এ এর মান কি কি দেওয়া আছে, 1,2,3, তাই না? বি এর মান কি কি দেওয়া আছে, বি এর মান কি কি দেওয়া আছে, 1,2,4,5,6। আচ্ছা, এ এবং বি এই দুটোকে যদি সে সংযোগ করি, তাহলে আমরা কি পাই দেখো, কি পাই দেখো, 1,2,3,4,5,6। আচ্ছা, দেখো এখানে যেগুলো আছে সেগুলোও নিলাম, আবার এখানে যেগুলো আছে সেগুলোও নিলাম। আবার যেগুলো কমন আছে এখানেও আছে, এখানেও আছে, সেখান থেকে কমন গুলো থেকে একটা নিলাম মাত্র, ঠিক আছে, বুঝলাম। কমন গুলোও একটা নেব, আনকমন গুলো নিয়ে নেব, সবগুলো নিয়ে নিয়ে এখানে ঢোকাবো, আর সেটা হয়ে যাবে সংযোগ। হয়েছে, বুঝছি। আচ্ছা, যদি সংযোগ সেট বুঝে থাকি, এর পরেরটার নাম হচ্ছে, আচ্ছা দেখা যায়, এখানে কি দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, ওকে। সংযোগ সেট যদি বুঝে থাকি, এরপর আসি স্যাডো সেট। কি সেট, স্যাডো সেট। স্যাডো সেট, স্যাডো সেট কাকে বলে? স্যাডো সেট হচ্ছে মূলত দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। এখন এটার সাথে, এই সাইনটার সাথে স্যাডো সেটের সাইনটা আমরা অনেকে গোলাই ফেলি। আমি যখন আমি যখন এটা করতাম, মানে প্রথম প্রথম করতাম, এই অধ্যায়টা করতেছিলাম ফার্স্ট ফার্স্ট, প্রথম মানে বইটা পাওয়ার পরেই সব অধ্যায়কে বাদ দিয়ে ফার্স্টে এই অধ্যায়টাই ধরছিলাম। অ্যান্ড আমি বেশিবারে বকা খাইছি শুধুমাত্র এই একটা সাইনের জন্য। বেশিরভাগই এই ইউনিয়নটাকে আর স্যাডো সাইনটাকে গোলাই ফেলতাম, কোনটা স্যাডো সাইন, কোনটা সংযোগ আর কোনটা স্যাডো, এটা আমি পৃথক করতে পারতাম না। মানে কি, এটা কোনটা স্যাডো আর কোনটা সংযোগ সেট, এই দুটো জিনিসকে বেশ গোলাই ফেলতাম। আচ্ছা আসো, এখন এ স্যাডো বি জিনিসটার মানে হচ্ছে এ এবং বি এই দুটো সেটের মধ্যে কোনটা কোনটা কমন আছে, কোনটা কোনটা কমন আছে এগুলো নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে কি সেট, স্যাডো সেট। বইয়ের পাশে আসি একটু, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। কি বলছি যে, স্ক্রিনের মধ্যে দিচ্ছি, একটু দেখে নাও, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। আচ্ছা, এখানে আমরা দুটো কি পাইলাম, সেট পাইলাম। এখানে এ সংযোগ বি নির্ণয় না করে আমরা যদি এ স্যাডো বি নির্ণয় করি, তাহলে কি পাবো, এখানে এক এখানেও আছে, এক এখানেও আছে, দুই এখানেও আছে, দুই এখানেও আছে, আর বাকিগুলো কি আছে, নাই। তাহলে যেগুলো কমন সেগুলো নিয়ে যে সেটটা গঠিত হইল, এই সেটটা হচ্ছে এই সেটটা হচ্ছে মূলত স্যাডো সেট। এই সেটটা হচ্ছে মূলত স্যাডো সেট। স্যাডো সেটকে ইংরেজিতে পড়া হয় হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারসেকশন অফ সেট, ঠিক আছে। এটাকে পড়া হয় এ ইন্টারসেকশন অফ বি। কেউ কেউ পড়ে এ স্যাডো বি, দুটোই রাইট। তুমি যেটাই পড়ো না কেন, দুটোই রাইট। যদি সেটের স্যাডো সেট বুঝে থাকি, এরপর আছে হচ্ছে নিঃশেষ সেট। কি সেট, নিঃশেষ সেট। একে বলা হয় হচ্ছে ডাইজয়েন্ট সেট, ডাইজয়েন্ট সেট। নিঃশেষ সেট, নিঃশেষ সেট কাকে বলে? দুটো সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে, তবে সেট দুটোকে পরস্পর নিঃশেষ সেট বলে। এই আমরা কি করলাম, এখানে কমন নিলাম না, মানে দুটো সেটের মধ্যে যারা কমন আছে তাদেরকে নিলাম। এখন এমন হলো যে দুটো সেটের মধ্যে একটা উপাদানও কমন নেই, একটা উপাদানও কমন নেই, তাহলে এদের পরস্পরকে আমরা বলবো হচ্ছে নিঃশেষ সেট। সংজ্ঞাটা আরেকবার খেয়াল করো, দেখো তো, দুইটি সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, দুটো সেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে, তবে সেট দুটোকে পরস্পর নিঃশেষ সেট বলে। পরস্পর কি সেট বলে, নিঃশেষ সেট বলে। আচ্ছা দেখো, এ একটা সেট আমরা নিলাম যার উপাদানগুলো হচ্ছে 1,2,3। আবার বি আর একটা সেট নিলাম
যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে 4, 5, 6। আচ্ছা, এ ইন্টারসেকশন অফ বি আমরা নির্ণয় করলাম, এ ছেদ বি। আচ্ছা, এ ছেদ বি এর উপাদান সংখ্যা কি আসবে দেখো তো, এখানে কি কোনো কিছু মিল আছে? নাই, তাইলে এটা হচ্ছে ফাঁকা। যদি এরকম ইন্টারসেকশনের উত্তর যদি ফাঁকা আসে, তাহলে বুঝে নিতে হবে এই এ সেটটা হচ্ছে বি সেটের নিচের সেট, আর বি সেটটা হচ্ছে এ সেটের নিচের সেট। বোঝা গেল? এই বোঝা যায়? ওকে। যদি নিচের সেট বুঝে থাকো, এরপরে আমরা চলে যাই। এরপরে টপিকটা কি জানি? নিচের সেট শক্তি সেট। শক্তি সেট। এরপরটা হচ্ছে শক্তি সেট। যারা যারা উপসেট সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারছো, বুঝতে পারছো উপসেট জিনিসটা কি এবং কিভাবে বাইর করতে হয়, তাদের জন্য শক্তি সেট হচ্ছে ওয়াটার রাইস, মানে ফান্তাবাদ। কিভাবে? চলো দেখি। আমরা এ সেটকে উপসেটে ট্রান্সলেট করছিলাম। এখানে দেখো, এ একটা সেট। এ সেটের উপাদানগুলোকে আমরা কি করছিলাম, যে উপাদানগুলো নিয়ে তাদের উপসেট বের করছিলাম। এখন এই উপসেটগুলো নিয়ে যে একটা সেট হলো, যে একটা সেট দিলাম। এক মিনিট, আমি আমার অ্যালার্মটা একটু অফ করি। ইয়েস, আমি তোমাদের জন্য এই ভিডিওটা করতেছি। এখন রাত বাজে হচ্ছে 3টা 40। রাত কয়টা বাজে? 3টা 40। আচ্ছা, দেখো দেখো আমরা কথা বলতেছিলাম পাওয়ার সেট নিয়ে, শক্তি সেট নিয়ে কথা বলতেছিলাম। এই দেখো, এই সেটটা থেকে আমরা কি গঠন করলাম? উপসেট গঠন করলাম। কয়টা? 8টা। আমি এই সেটগুলোকে একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলাম, অর্থাৎ সবগুলো উপসেট নিয়ে আরেকটা সেট গঠন করলাম। এইরকম যদি কোনো সেট থেকে গঠিত উপসেটগুলো নিয়ে যেই সেটটা গঠিত হয়, সেটাকে বলা হয় কোনো একটা সেট থেকে, কোনো একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা হবে, সবগুলো নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। সবগুলো নিয়ে গঠিত সেটকে কি বলে? সবগুলো নিয়ে গঠিত সেটকে শক্তি সেট বলে। ফর এক্সাম্পল, এইদিকে আসো, এ ইজ ইকুয়াল টু, আমরা আরেকটা সেট নিলাম যেটা উপাদান সংখ্যা হচ্ছে 1, 2। ঠিক আছে, 1, 2। এর উপসেটগুলো আমরা বাইর করি। একের জন্য প্রথমে এক নিয়ে নেব, একটা নেব, তারপর 2 দিয়ে নেব, তারপর দুটোই নেব, 1, 2, তারপর পাকা সেট, এটা তো থাকবেই। এই সেটগুলো নিয়ে যে সেটটা আবার গঠিত হবে বড় সেট, এই সেটটাকে বলবো হচ্ছে আমরা কি? এই সেটটাকে আমরা একটা নাম দিলাম, এই সেটটার নাম দিলাম হচ্ছে পি। না, পি দিলাম না, কিউ। এর নাম দিলাম হচ্ছে কিউ। কিউ কেন দিলাম, পি কেন দেয় নাই? তার একটা কারণ আছে। তার একটা কারণ হচ্ছে এই শক্তি সেট, শক্তি মানে কি? একে বলা হয় ইংরেজিতে পাওয়ার সেট। পাওয়ার সেট। এই জন্য আর পিটা দিলাম না, কারণ পাওয়ারের পি তো প্রথমেই পি আছে, পাওয়ারের লেটারটা হচ্ছে পি, তাই না? তাহলে এখান থেকে আমরা এটাকে পড়ি হচ্ছে এরকম করা হয়। এই সেটটাকে প্রকাশ করা হবে পি অফ এ। পি অফ এ, অর্থাৎ পি অফ এ মানে হচ্ছে এ এর পাওয়ার সেট। এ এর পাওয়ার সেট। এ কিউ হচ্ছে কি? এ এর পাওয়ার সেট, এ এর শক্তি সেট। ঠিক আছে, এভাবে প্রকাশ করা হবে, এভাবে প্রকাশ করা হবে। আচ্ছা, আসো এরপরে কি আছে? শক্তি সেট গেল, সেট গেল, ক্রমজোট ও কার্তেশীয় গুণজ সেট। আচ্ছা, ক্রমজোট এটা আলাদা জিনিস, কার্তেশীয় গুণজ সেট এটাও আলাদা জিনিস। এটা একটা মূলত সেটের প্রকার। আর ক্রমজোট এটা লাগে হচ্ছে কার্তেশীয় গুণজ সেট এটা বোঝার জন্য। ক্রমজোট এটা লাগে হচ্ছে কিসের জন্য? কার্তেশীয় গুণজ সেট এটা বোঝার জন্য। আচ্ছা, আমরা কেউ কি সমীকরণ সমাধান করছিলাম? হুম, ছোটবেলায় ক্লাস 8-এ, 7-এ, 6-এ আমরা কি কেউ সমীকরণ সমাধান করছিলাম? হুম, কেউ সমীকরণ সমাধান করছিলাম যেখানে আমরা বের করতাম এস কমা ওয়াই সমান 1, 2। এখানে এক্স এর মান হচ্ছে 1 পাইতাম, ওয়াই এর সমান ওয়াই এর মান পাইতাম হচ্ছে 2। এইরকম কিছু, এইরকম কিছু করছিলাম, করছিলাম কিনা? আচ্ছা, যদি করে থাকি, যদি করে থাকি, তাহলে এই ক্রমজোট জিনিসটা বোঝা আমাদের জন্য একদম সহজ হবে, একদম সহজ। এখন এখানে এক্স এর সাথে যে 1 যাবে, এটা আমরা কিভাবে বুঝলাম?
ওয়াই এর সাথে যে 2 যাবে এটা আমরা কেমনে বুঝলাম? তাহলে এটার প্রথমটার সাথে ওইটার প্রথমটা, এটার দ্বিতীয়টার সাথে এটার দ্বিতীয়টা। এভাবেই তো আমরা নিছি, তাই না? ইয়েস। এভাবে আমরা আইডেন্টিফাই করছি। এই যে কোনটার সাথে কোনটা যাবে, যে জিনিসটা আমরা করলাম, এটাই হচ্ছে মূলত ক্রমজোট। এটাই হচ্ছে মূলত ক্রমজোট। অর্থাৎ দুটো জিনিস পাশাপাশি বসবে, কোনটার পাশে কোনটা বসবে, কোনটার পাশে কোনটা বসবে। আচ্ছা আসো আমরা ক্রমজোট জিনিসটাকে একটু বুঝি। এই আমি দুটো সেট নিই। এ একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে 1,2। আবার বি একটা সেট, যে সেটের উপাদান হচ্ছে 1,2,3। এখন আমি এ ক্রস বি করতেছি। ভাইয়া খরচ জিনিসটা তো কি বললেন না? ইয়েস, যেটা আমরা ইনটু গুণ এগুলো পড়ে আসছিলাম ক্লাস 8-7-এ। এগুলো আজ থেকে পড়বো। এই সেট ও ফাংশন এই অধ্যায়টার জন্য ক্রস ক্রস। আর এটাকে পড়বো হচ্ছে এ কার্তেশীয় গুণজ বি, এ কার্তেশীয় গুণজ বি। আমরা মূলত কার্তেশীয় গুণজ সেটটাই করতেছি, এখান থেকে ক্রমজোট জিনিসটাকে আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? এ ক্রস বি মূলত করতেছি না, এ ক্রস বি মূলত করতেছি না, হয়ে যাবে, কিন্তু হয়ে যাবে, করতেছি না হয়ে যাবে, জিনিসটা কিরকম সেন্টেন্স। ওকে, পরবর্তীতে বলতেছি। দেখো, আচ্ছা একের সাথে এক যাবে, ফার্স্ট উপাদানের সাথে ফার্স্ট উপাদান, ফার্স্ট উপাদানের সাথে সেকেন্ড উপাদান, ফার্স্ট উপাদানের সাথে থার্ড উপাদান, তারপর সেকেন্ড উপাদানের সাথে ফার্স্ট, তারপর সেকেন্ড উপাদানের সাথে সেকেন্ড, সেকেন্ড উপাদানের সাথে থার্ড। অর্থাৎ একটা এক একটার সাথে যাবে, তাই না? দেখি তো আমরা কতগুলো এখান থেকে ক্রমজোট গঠন করতে পারি। প্রথমটার সাথে প্রথমটা মিলাম 1,1, তারপর 1,2, 1,2, তারপর নিলাম হচ্ছে 1,3, 1,3, তারপর নিলাম হচ্ছে 2,1, 2,1, তারপর নিলাম 2,2, 2,2, তারপর নিলাম হচ্ছে 2,3, 2,3। এখন কতগুলো ক্রমজোট পেলাম? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা। ছয়টা কি পেলাম? ক্রমজোট পেলাম। এই ক্রমজোটগুলো নিয়ে যদি আমরা একটা সেট করি, তবে এটা হবে এই এ এবং বি এর কার্তেশীয় গুণসেট। কার্তেশীয় গুণসেট, কার্তেশীয় গুণসেট। এখন ক্রমজোট জিনিসটা কিভাবে বুঝলাম? অর্থাৎ কোন উপাদানের সাথে কোন উপাদানটা যাবে, কোনটার সাথে কোনটা আসবে। এই যে দুটো দুটো উপাদান আসলো না, জোট হইলো না, দ্যাটস কল ক্রমজোট। এটাকে কি বলে? ক্রমজোট বলে। আচ্ছা আমরা যদি বুঝে থাকি ক্রমজোট বা কার্তেশীয় গুণচ্ছেদ, এই জিনিসটা যদি বুঝে থাকি, আমাদের লাস্ট টপিক এটা হচ্ছে বেন চিত্র। এটা হচ্ছে বেন চিত্র। আচ্ছা বেন চিত্র এই কথাটা কেন আসলো? বেন চিত্র কথাটা কেন আসলো? বেন চিত্র কথাটা আসছে মূলত হচ্ছে একজন বিজ্ঞানীর নাম থেকে, একজন বিজ্ঞানীর নাম থেকে আসছে, বিজ্ঞানীর নাম থেকে। মূলত জন বেন নামের একজন বিজ্ঞানী এর চিত্রের মাধ্যমে উপাদানগুলোকে কিভাবে ইনক্লুড করা যায় এটার আবিষ্কার করছিলেন, এটার ধারণা দিয়েছিলেন। তাই ওই জন বেন যে বিজ্ঞানী এটা করেছিলেন, আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এই চিত্রগুলো, যে চিত্রগুলোর মাধ্যমে মূলত উপাদানগুলো উপস্থাপন করা হয়, এই চিত্রগুলোর নাম দেওয়া হয়েছিল বেন চিত্র। বুঝতে পারলাম? এখন আসি বেন চিত্র জিনিসটা কিভাবে প্রকাশ করা হয়। বেন চিত্র মূলত এটা নিয়ে একটা আলাদা একটা ভিডিও করা দরকার, এগুলা নিয়ে, মানে কি বেন চিত্রটাকে নিয়ে। আচ্ছা আমরা ছোটবেলা থেকে বৃত্ত, তারপর আয়ত, তারপর ত্রিভুজ, এগুলো পড়ে পড়ে আসছি, তাই না? এগুলোর মাধ্যমে এই সেটগুলোকে ভালোভাবে না উপস্থাপন করা যায়, খুব সহজেই উপস্থাপন করা যায়, খুব সহজেই উপস্থাপন করা যায়। এই যে আয়ত, বৃত্ত, ত্রিভুজ এগুলোকে ব্যবহার করে, জ্যামিতিকে ব্যবহার করে আমরা সেটগুলোকে কি করতেছি? প্রকাশ করতেছি। এটাই হচ্ছে মূলত বেনচিত্র। এটা হচ্ছে কি মূলত বেনচিত্র। বেনচিত্র জিনিসটা এরকম, একটা আয়ত না, একটা আয়ত, এই আয়তের মধ্যে এটা একটা, যদি তোমার ক্লাস 6 শ্রেণী হয়, এটা মনে করে একটা নবম দশম শ্রেণীর একটা ক্লাস। এই ক্লাসটাকে আমরা ইউ সেট ধরলাম, আমি ধরলাম হচ্ছে এটাকে ইউ সেট, এটাকে ইউ সেট ধরলাম। এবং এখানে নবম শ্রেণীর ধরলাম হচ্ছে এই বৃত্তটা, এই বৃত্তটা ধরলাম হচ্ছে নবম শ্রেণী। আর
এই বৃত্তটা ধরলাম হচ্ছে দশম শ্রেণী, এই বৃত্তটা ধরলাম হচ্ছে দশম শ্রেণী। আবার তাদের মধ্যে নবম দশম শ্রেণীর দুটো শ্রেণীর মধ্যে সায়েন্স নিচে এমন ব্যক্তিদের জন্য, এমন শিক্ষার্থীদের জন্য সেট ধরলাম এই এই বৃত্তটা। ঠিক আছে, এই বৃত্তটা। এখন মনে করো যে তোমার স্কুলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা আছে 100 জন। নবম শ্রেণীতে আছে, নবমের জন্য এন দিয়ে প্রকাশ করলাম, 9 এর এন, আর ক্লাস 10 এর জন্য টি। 9 এ আছে হচ্ছে 50 জন, 10 এ আছে হচ্ছে 50 জন শিক্ষার্থী। আবার ধরো এদের মধ্যে সায়েন্স নিচে হচ্ছে এই 100 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন, 40 জন। তাইলে এই দেখো এখানে কতটুকু অংশ সেট করলো না, এখানে কতটুকু অংশ সেট করলো না। এটা হচ্ছে মূলত, এই অংশটুকু হচ্ছে মূলত এন ইন্টারসেকশন অফ এস। এই জিনিসটা আরো ভালোভাবে তোমরা চিনতে পারবা, আরো বিস্তর আলোচনা করব আমরা এই বেঞ্চিত্র নিয়ে। মূলত এখানে আমি এতটুকুতে শেষ করে দিচ্ছি, বেঞ্চিত্র নিয়ে বেশ আলোচনা করতেছি না, কারণ যখন গণিত করানো হবে, যখন ম্যাথগুলো করানো হবে, তখন এই বেঞ্চিত্রগুলো সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া চলে আসবে। তবে মনে রাখা ভালো, এই বেঞ্চিত্র দিয়ে আমরা যেগুলো পড়ে আসছি, সংযোগ সেট, ছেদক সেট, উপসেট, তারপর সার্বিক সেট, এগুলোকে খুব ভালোভাবে উপস্থাপন করা যায়। এটুকুই রাখি, ঠিক আছে। মূলত বেঞ্চিত্রের মানে হচ্ছে ওই আমাদের যেগুলো পড়ে আসছে সেগুলোকে চিত্রের মাধ্যমে উপস্থাপন, দ্যাটস এনাফ। এটুকুই বুঝতে না। ওকে, তাহলে আমাদের এই 18টা টপিক বোঝা শেষ, 18টা টপিক বোঝা শেষ। এখন আমরা কিন্তু যদি অনুশীলনীতে যাই, কোনোভাবেই আমরা কিন্তু বাঁচব না, কোনোভাবেই আমাদেরকে কেউ আর আটকাইতে পারবে না। এই অঙ্কগুলোতে আমাকে কেউ আটকাইতে পারবে না আমাদের। চলো শুরু করা যাক, আমরা অনুশীলনীগুলো শুরু করতে পারি এখন।